রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র গুলিসহ আটক ৩। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল সরবরাহ শুরু, প্রকল্পের মাধ্যমে বছরে ২৭ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। সিলেটের ধুপাগুলে মাটি ও বালু নিচ থেকে লুট হওয়া আরও ২.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার, গ্রেপ্তার ৫। চাঁপাইনবাবগঞ্জের একটি মহিলা মাদ্রাসায় ২ আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মধ্যরাতে পেটে ব্যথা ও বমির উপসর্গ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২, ৪ দিন আগে সীমান্তে গিয়েছিলেন গরু আনতে। সমগ্র বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। রাজশাহী নগরীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ৩ জনের মধ্যে আছে সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। এর আগে ঢাকার হোলি আর্টিজান জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অনিন্দ। ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারে বিপুল পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম রয়েছে এমন খবরে সকালে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী। ভবন ঘিরে রেখে শুরু হয় অভিযান। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র, গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এদিকে অস্ত্র, গুলি উদ্ধারে রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, অভিযান ঠিক কখন নাগাদ শুরু হয়েছে, এখন কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত কোনো তথ্য জানতে পেরেছেন কি? মূলত রাজশাহীর কাদিরগঞ্জে এবং এখানে যে ডক্টরস ইংলিশ নামে একটি যে কোচিং সেন্টার রয়েছে সেখানেই সেনাবাহিনী অভিযান চালিয়েছেন এবং সেনাবাহিনী যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে যে বিষয়টি উল্লেখ করছেন যে তারা রাত 1:30 থেকে তাদের অভিযান শুরু করেছেন এবং এরপর থেকে এখান থেকে সকালে আমরা দেখেছি যে বেশ এবং এর সাথে দুপুর 12টা নাগাদ, 12টার কিছু পরেই তারা এখানে যে মূল অভিযুক্ত যে অনিন্দ এবং তার সাথে যে 2 জন সহযোগী তাদেরকে দুপুর 3:30টার কিছু পরে তারা পুলিশের কাছে হস্তান্তর করে এবং বর্তমানে এই অভিযুক্ত 3 জনকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই সাথে এই 3 জনকে যখন সেনাবাহিনী তাদের হেফাজতে নেয় এবং সেনাবাহিনী যে অভিযান চালান, এই অভিযানে কিন্তু তারা বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক দূরবীন, 6টি দেশীয় অস্ত্র, 7টি বিদেশি ধারালো ড্রাগার এবং 5টি উন্নত মানের ওয়াকি-টকি সহ সামরিক সরঞ্জামও কিন্তু তাদের এখানে ছিল এবং তারা উদ্ধার করেছে। সেই সাথে কিন্তু অনেকগুলি দেশি বিদেশি মদের বোতলও কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী উদ্ধার করেছেন এবং সেই সাথে বলা হচ্ছে যে এখানে যে মূল আসামি যিনি অনিন্দ রয়েছেন এবং তিনি এই যে সাবেক রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই এটি বলা হচ্ছে এবং সেই সাথে এই আনন্দর এর আগে আমরা দেখেছি যে একাধিক সূত্র বলছে যে তিনি হোলি আর্টিজানের যে হামলা হয়েছিল সেটার সাথে তার সম্পৃক্ততা ছিল। এরপরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনিন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি বিভাগের শিক্ষক ছিল প্রফেসর, ঠিক তার রেজাউল করিম সিদ্দিকী, তার হত্যার সময়ও কিন্তু তাকে অভিযুক্ত করা হয় এবং সেই সময় সেই মামলায় তিনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন এবং তার যে প্রিভিয়াস রেকর্ড সেই কারণে বলা হচ্ছে যে তার জঙ্গি সম্পৃক্ততাও তার অভিযোগ ছিল এবং এর
শান্ত প্রকৃতির থাকলেও ভেতরে তার যে রূপটি ছিল সেটি ছিল ভয়ঙ্কর। এবং এটি কিন্তু এখানকার যারা ছিলেন তারা একাধিক সংস্থার তথ্য যেটি বলছে যে তার যে সামরিক সরঞ্জামাদি এবং এখানে যে ধরনের ইলেকট্রনিক ডিভাইস গুলো পাওয়া গেছে সেগুলো ছিল প্রাণঘাতী, এবং যে কোনো ধরনের বড় ধরনের নাশকতা করার জন্য তার কাছে যেই জিনিসগুলো ছিল সেগুলো ছিল যথেষ্ট। যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছিলাম যে দুপুর 1টার কিছু পরে বোম ডিসপোজাল ইউনিট এসে এখানে যে বিস্ফোরক দ্রব্য সেনাবাহিনী উদ্ধার করেছিলেন সেগুলো নিষ্ক্রিয় করা হয়, এবং সেই সময় কিন্তু আশেপাশে লোকজনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়, এবং বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। এবং তারাও বলছিলেন যে এটি বেশ ভয়ঙ্কর, এবং যে কোনো বড় ধরনের নাশকতা করার জন্য তার কাছ থেকে যে ধরনের বিস্ফোরক পাওয়া গেছে সেটি যথেষ্ট ছিল। এবং সেই সাথে এই তার যে এখানে যে কোচিং সেন্টারটি রয়েছে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার, এর পাশে একটি পুকুর রয়েছে এবং সেখানেও কিন্তু তথ্য ছিল যে এখানে বেশ কিছু অস্ত্র থাকতে পারে। সেই কারণেই এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম ছিল সেখানে ডুবুরিকেও নামানো হয়েছিল, এবং এরপরে সর্বশেষ 3:30 নাগাদ সেনাবাহিনী তাদের অপারেশন সমাপ্ত করে এবং 3জন অভিযুক্তকে তারা রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করেছে। তো সেনাবাহিনীর অভিযানের রাজশাহী থেকেই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মাগুরা শহরের সড়ক থেকে বোমা সদৃশ 3টি বস্তু উদ্ধার করা হয়েছে। শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাশের সড়কে লাল টেপ মোড়ানো 3টি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পুলিশ জানায় নির্মাণাধীন ভবনের নিচতলায় এবং অপরটি একটি মার্কেটের সামনে পড়ে থাকতে দেখা যায় বোমা সদৃশ 3টি বস্তু। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়া হয়। এরপর সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিষ্ক্রিয় করা হবে। কারা বা কেন এই বস্তুগুলো রেখেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাটির নিচের পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের পদ্মা অয়েলের ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। এতে সাশ্রয়ের পাশাপাশি তেল অপচয়, চুরি ও দূষণ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে এই পাইপলাইন দিয়ে বছরে 27 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। চট্টগ্রামের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে সমুদ্রপথে নারায়ণগঞ্জ, ফতুল্লায় যেত জ্বালানি তেল। সেখান থেকে গাড়িতে পৌঁছানো হতো নানা গন্তব্যে। তবে এখন আর ঝামেলা পোহাতে হবে না। চট্টগ্রামের পতেঙ্গা থেকে পাইপ দিয়ে সরাসরি জ্বালানি চলে যাবে ঢাকায়। প্রায় 2 মাস পরীক্ষামূলকভাবে প্রায় 5 কোটি লিটার তেল সরবরাহ শেষে শনিবার পতেঙ্গার ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। বলেন, নতুন ব্যবস্থায় পরিবহন ব্যয় সাশ্রয় হবে 300 কোটি টাকা। জ্বালানি অপচয় রোধ হবে প্রায় 2%। সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত যে আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারতেছি না। 2টি কারণ, একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। প্রকল্পটির ফলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে 27 লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে। প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি আমাদের নতুন আমাদের পরিকল্পনা নিতে হবে কীভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কীভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি। সেজন্য আসলে আমরা সবাই একসাথে কাজ করব। পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এবং তৃতীয়ত আছে ফিজিক্যাল সিকিউরিটি, যেখানে PTCPLC কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তা প্রহরীরা নিয়োজিত থাকবেন। 2018 সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহন প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 1.5 বছর আগে এই প্রকল্পের কাজ শেষ হলেও নানা জটিলতার কারণে এটি চালু করা যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। সকাল থেকে অভিযান চালিয়ে সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে পাথর জব্দ করা হয়। গত 3 দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে 1,09,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থান থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে অজ্ঞাত প্রায় 1,500 জনকে আসামি করে থানায় দায়ের করা হয় মামলা। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ হত্যা মামলার এক আসামিকে আটক করেছে বিজিবি। এ সময় আরও একজনকে আটক করা হয়। শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি ও মাদক। শনিবার দুপুরে কুষ্টিয়া 47 বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিম্বাদ আলী দৌলতপুর আশ্রয়ন ডিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরা কারবারি হিসেবে পরিচিত। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সুকানি সীমান্তে করতোয়া নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ মানিক দেবনগরের ইউনিয়নের ডাঙ্গাপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সীমান্তে গরু আনতে যান মানিকসহ 3 জন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তারা। সকালে করতোয়া নদীতে একজনের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় পাথর শ্রমিকরা। পরে তারা বিজিবি ও পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পাওয়ার পরে আমরা এখানে এসেছি, আমার টিম আসছে, তাই পানিতে ভাসতেছি। তা দেখা গেল তার পিছনে সে গুলি খেয়েছে। এটা একদম ক্লিয়ার যে সে গান শুটিং হয়েছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা ইনকোয়ারি তৈরি করতেছি এবং পোস্টমর্টম করার পরে বিধি মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নেব। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা থেকে বের হয় শোভাযাত্রা। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সনাতন ধর্মাবলম্বীরা। বরিশাল নগরীর লাইন রোডে জাতীয় সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সিলেটে ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত পুণ্যার্থীরা। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ফরিদপুর, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, কুয়াকাটা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, হবিগঞ্জ, বেনাপোল, খাগড়াছড়ি সহ সারা দেশে উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নলডাঙ্গায় 4 দিনব্যাপী কীর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কিছু দল চায় না এদেশে নির্বাচন হোক। নির্বাচন বানচাল করতে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, দেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছেন। আমরা চাই ভোট, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে। উনি বলে এসেছেন, ঘোষণা দিয়েছেন, আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। খুলনা রূপসায় কৃষি ব্যাংকের দরজায় তালা ও ভল্ট ভেঙে 16 লাখ টাকার বেশি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ অনুসারে শুক্রবার ভোর 6:30টার দিকে টাকা লুটের ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় 3 নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার ভোরে রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখার দরজার মোট 6টি তালা কেটে প্রবেশ করে চোর। 3তলা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংকের সামনের সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। তারপর ভল্ট ভেঙে টাকা লুট করে তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক তালা দিয়ে বেরিয়ে যান তারা, আর শুক্রবার রাত 10টার দিকে চুরির সংবাদ জানতে পারেন। ভল্টে 16,16,000 টাকা ছিল জানালেন ব্যাংক ম্যানেজার। 16,16,000 সামথিং আর কি, 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে, আর নাই। আর কি এখান থেকে না, আর কোনো কিছু পাওয়া যায়নি।
পুলিশ বলছে ছুটির দিনে ভোরে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে টাকা লুট করা হয়। ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা, তবে সে সময় কেউ ছিল না। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। তো কত টাকা গেছে এগুলো আসলে ম্যানেজার বা যারা ব্যাংকের কর্তৃপক্ষ আছে তারা তাদের খাতাপত্র এগুলো ডিটেইলস করে আমাদেরকে জানাবে, তারা বলছে। ব্যাংকের মতো সুরক্ষিত স্থান থেকে এত সহজে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টাকা লুটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রার আরও খবর জানাতে এবার যোগ দেবেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শোভাযাত্রা ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখা যাচ্ছে, সেখানকার ব্যবস্থাপনা এবং যারা অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন? যে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকে যে জন্মাষ্টমীর যে আয়োজন, সেই আয়োজন ঘিরে আসলে বিশাল মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে পলাশীর মোড় থেকে সেই মিছিলটা এগিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তারা এসেছেন এবং ডাক ঢোল এবং নৃত্যের তালে তালে এখানকার যারা আছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তাদের এই আয়োজন ঘিরে নানান ব্যবস্থাপনাও কিন্তু এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই মূলত 3 বাহিনীর প্রধান, সেনাপ্রধান এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা তারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই আজকের এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয় এবং উদ্বোধনের পরপরই যেটি তারপরেই কিন্তু তাদের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং আগে থেকেই র্যালি কেন্দ্রিক যে প্রস্তুতি এবং ঢাকা শহরের যেসব এলাকা প্রদক্ষিণ করবে র্যালিটি, সেসব এলাকায় যান চলাচল এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং সনাতন ধর্মাবলম্বীরা যারা আজকে এখানে আছেন এবং তারা বলছেন শ্রীকৃষ্ণের আবর্তন এবং শ্রীকৃষ্ণের জন্ম ঘিরে মূলত হচ্ছে শান্তির বার্তায় নিয়ে আসা এবং আজকের এই উৎসব, এই র্যালি ঘিরে এবং উৎসব থেকে কিন্তু একটি বার্তাই বারবার দেওয়া হচ্ছে, যাতে করে দেশের শান্তি প্রতিষ্ঠা হয় এবং সৌহার্দ্য সাথে ভ্রাতৃত্বের বন্ধন সেটি যেন স্থাপন করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু আছে। এবং যেটি দেখা যাচ্ছে সেই প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টার সাথে সাথে মূলত এখানে আগতরা যারা আছেন তারা দেশে আসলে শান্তি শৃঙ্খলা এবং যেন ঐক্যের, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য স্থাপন করা যায়, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকারও কিন্তু আহ্বান জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি ডাক ঢোল এবং বিভিন্ন রঙে ভঙ্গে নাচে গেয়ে অনেকেই আজকের এই উৎসব উদযাপন করছেন এবং অন্য যে কোনো বারের তুলনায় এবারের আয়োজন অনেকটাই বর্ণিল এবং শোভাযাত্রার মধ্যে দিয়ে এবারের আয়োজন উদযাপিত হচ্ছে বলে কিন্তু আমাদেরকে আয়োজকরা যেমন জানিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে। এখনকার এখানকার যে পরিস্থিতি, এখানে যারা আছেন তাদের যেসব এলাকা এই মিছিলটি প্রদক্ষিণ করবে সেসব এলাকায় এরই মধ্যে ব্যাপক পরিমাণে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। নিরাপত্তার সাথে সাথে আমরা দেখছি যে হচ্ছে কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে এবং মূলত পরিবারের ছোট সদস্যরা যারা আছেন তাদেরকেও কিন্তু পরিবারের অনেকেই নিয়ে এসেছেন এবং একই কালারফুল ড্রেস এবং কালারফুল আয়োজনের মধ্য দিয়ে আজকের যে র্যালি, সেই র্যালি উদযাপন করতে কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি, সেনাপ্রধান তার বক্তব্যে কিন্তু এরই মধ্যেই জানিয়েছেন যে মূলত দেশের সব ধর্মের ধর্মীয় উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনী দেশবাসীর পাশে থাকবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। মূলত এটি শুধু ধর্মীয় উৎসব নয়, সমাজের শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি স্থাপনের মাধ্যমে এই মিলন মেলা দেশের কল্যাণ এবং সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে কিন্তু আয়োজকরা জানিয়েছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে মূলত আজকের যে আয়োজন বিভিন্ন বাহিনীর সদস্যরা এরই মধ্যেই অবস্থান নিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, আজকের এই আয়োজন ঘিরে মূলত মহানগর পূজা উদযাপন কমিটি এবং হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা এটি জানিয়েছেন অন্য যে কোনো বারের তুলনায় এবারের আয়োজনে মূলত 3 বাহিনীর প্রধানকে যেহেতু এখানে আনতে পেরেছেন, এটি তাদের বড় অর্জন হিসাবে তারা করেছেন।
মূলত হচ্ছে শ্রীকৃষ্ণের যে জন্ম ঘিরে আসলে আয়োজকরা বলছিলেন যে সময় আসলে সমাজে অন্যায় অবিচার লুণ্ঠন বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছিল, সেই সব অপরাধকে দমন করতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং এরপরে শ্রীকৃষ্ণের বার্তার মধ্য দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে নতুন আলোর বার্তা ফুটে এসেছিল, এমনটা তারা কিন্তু এখানে বলছেন। মূলত এই বিজয় মিছিল সেই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শোভাযাত্রার বিভিন্ন রং এবং বর্ণে বিভিন্নভাবে কিন্তু উদযাপন করতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জন এই আয়োজনের মাধ্যমে কিন্তু নতুনভাবে যে বার্তা দিচ্ছে, সেই বার্তা আসলে মানুষকে মূলত যাতে করে দেশের সৌহার্দ্য এবং শান্তি প্রতিষ্ঠা থাকে সেই মেসেজটি কিন্তু দিয়ে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি, রাজধানীর বেশ কিছু সড়ক জুড়েই এই আয়োজন চলছে এবং মূলত প্রায় বিকেল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যবহার করতে কিন্তু বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি এখানে চলছে, হিন্দু ধর্মাবলম্বীরা তারা এই মুহূর্তে পলাশী মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদের দিকে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং কিছু সময়ের মধ্যে মিছিলটি আরো দূরে মানে এই সড়কটি হয়ে আরো বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। র্যালির পাশাপাশি সেটি কিন্তু পরিচালনার জন্য তারা এরই মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী। মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক সহ ১৫ জন আহত হয়েছেন। সকালে রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যাটা এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগ জানায় শুক্রবার বিকেলে নাইখংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় হাতিটি। পরে হাতিটিকে শান্ত করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক সহ বন বিভাগের কর্মীরা। এ সময় হাতিটির আক্রমণ করলে ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে বিজিবি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিদের কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে নবজাতক মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে যৌথ বাহিনীর অভিযানে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক রহিম দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাতে নবজাতকের বাবা নূর হোসেন সর্দার বাদী হয়ে 4 জনের নামসহ অজ্ঞাত আরও 5 থেকে 6 জনকে আসামি করে পালং থানায় মামলা করেন। গ্রেপ্তার সবুজকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আটকায় স্থানীয় চালকরা। বাইরের অ্যাম্বুলেন্সে কেন রোগী নেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক রহিম দেওয়ান সবুজ ও তার সহযোগীরা। দীর্ঘদিন তর্কাতর্কির মধ্যে অ্যাম্বুলেন্সেই মারা যায় শিশুটি। ভোর 5:15 এজাহার নামে 1 নম্বর আসামি সবুজ দেওয়ানকে শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন বেড়াচিকুন্দি হতে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা শুনতে পেরেছি এটা একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের বিষয়ে আমরা অনুসন্ধান করতেছি। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ঝুট প্লাস্টিকের গুদাম আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 3 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় রাত 2টার দিকে বাকলিয়া অ্যাক্সেস রোডের আহাদ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ঝুট ও প্লাস্টিকের গুদামে ধোঁয়া দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ভোর 4:45 দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 4:45 সময় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের বাসায় এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে। তো অগ্নিকাণ্ডের কারণ কি, উৎস কোথায় এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা রিপোর্টিং ফেজে রিপোর্ট যখন নেব তখন আমরা বলতে পারব। নওগাঁ ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভাবা নদীর পানি বাড়ছে। এর মধ্যে মান্দায় আত্রাই নদীর বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশো পরিবার। সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় বাঁধ ভেঙে যায়। তালপাতিলা, চকবালু, চকরামপুর সহ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। স্থানীয়রা জানায় গত বছর বেড়ি বাঁধের একই জায়গায় ভেঙে যায়। কয়েক মাস আগে বাঁধের ওই অংশটুকু মেরামত করা হলেও নদীর পানির প্রবল স্রোতে আবারও তা ভেঙে যায়। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমায় নিচু এলাকা থেকে নামছে পানি। ঘরবাড়ি থেকে পানি নামায় বাড়ি ফিরছেন বন্যা কবলিত এলাকার মানুষ। তবে পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এছাড়া কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। দশটা বাড়ি আমাদের এখানে চলে গেছে। আরও এখন নদীর যে ভাঙনে আরও আমাদের 10-15টা বাড়ি খুব ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের জমাজমি কিছুই নেই, আমাদের বাড়ি করার কোনো জায়গা জমিন করে দেবে। আমরা দরিদ্র লোক। মাগুরায় জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় নিজ উদ্যোগে ক্ষেত থেকে পানি নিষ্কাশন করছেন চাষিরা। 18টি সেচ পাম্প বসিয়ে পানি নিষ্কাশন শুরু করেছেন ভুক্তভোগীরা। কৃষকরা জানান, সম্প্রতি অতিবৃষ্টিতে দড়িশোলই, ফুলবাড়ি ও আড়পাড়ায় আমনের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর মধ্যে শালিখায় প্রায় 500 হেক্টরের আমনের জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগের কোনো উদ্যোগ না থাকায় নিজেরাই ফসল বাঁচাতে উদ্যোগী হন চাষিরা। গ্রামের অনেকেই বিভিন্নভাবে সহযোগিতাও করেছেন বলে জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, ফসল বাঁচাতে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে কৃষকদের। ধান বাঁচলে সবাই বাঁচবো, এই উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামবাসীর প্রচেষ্টায়। এই প্রযুক্তি আমরা না করলে হয়তো আমাদের এই 500 হেক্টর জমি বাঁচত না। 2-4 দিনের ভিতর দেখবেন পানি এনে শুকিয়ে গেছে, আর আমাদের মাঠ বেঁচে গেছে। হাজার হাজার মন ধান আমরা পাবো। চাষিদের বীজ কেনার বিধান 33 এবং বিনা ধান 7-এর বীজ কেনার জন্য উদ্বুদ্ধ করতেছি। 3-4 দিনের মধ্যে পানিটা নেমে যায়, তাহলে এখনো যাত্রা সার্ভাইভ করার সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে, মানে যেগুলো আগে লাগানো হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে, তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে পুনরায় এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। এদিকে হিলি স্থলবন্দর দিয়েও বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। এই ছিল সমগ্র বাংলাদেশে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।